গুড মর্নিং স্টুডেন্টস। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার জন্য। সেটা বিকম হোক কি 11 হোক কি 12 হোক বা যারা বিবিএ স্টুডেন্ট আছো বা এমবিএ স্টুডেন্ট আছো, তাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টেন্সি কারোর কম কারোর বেশি এবং কারোর খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে সাবজেক্টটা। অ্যাকাউন্টেন্সির যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে জার্নাল। সেই জার্নালটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা খুব ভালোভাবে অন্য সমস্ত অঙ্ক এবং সমস্ত অঙ্কের কনসেপ্ট এবং তার বেসিক থিওরি আমরা খুব ইজিলি বুঝতে পারি। তো আমরা আগের দিন যেটা করেছিলাম, আজকে পার্ট 1 ক্লাস, জার্নালের আরও 3টে ক্লাস আপলোড হবে এবং আমি তোমাদের প্রমিস করছি এবং গ্যারেন্টি দিচ্ছি আমার এই 3টে কি 4টে ক্লাস, যতগুলোই জার্নালের ক্লাস মানে আসবে, মানে এই আমার সবকটা জার্নালের ক্লাস তোমরা যদি থরলি গো থ্রু করো তাহলে এটুকুনি শিওর যে 95% জার্নাল তোমরা ইজিলি করতে পারবে উইথ কনসেপ্ট। কেউ এরকম তুক্কা দিয়ে করতে হবে না যে এটা এই হয় বা ওটা ওই হয়, ঠিক আছে? কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেই কনসেপ্টের সঙ্গে ক্লিয়ার করে তোমাদের ক্লাসটা করানো হবে। এটুকুনি প্রমিস করতে পারি যে এটা করার পরে তোমাদের 95% জার্নাল তোমরা মুখে মুখে করে দেবে। 5%-এর জন্য তোমাদের হয়তো খাতা বা পেন ইউজ করতে হতে পারে। ওকে, আমরা আগের দিন গোল্ডেন রুল নিয়ে একটু আলোচনা করেছিলাম, সেটা আরেকবার রিভাইজ করে নিই। আমরা কি বলেছিলাম যে পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে? পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে যে কোনো নাম বা ইনস্টিটিউশন, ঠিক আছে? আমরা বলেছিলাম তো যে কোনো নাম বা ইনস্টিটিউশন হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। সেটাই বলা হচ্ছে, দেখো সেটা কি বলা হচ্ছে যে অল রিসিভার্স আর ডেবিট, অল গিভার্স আর ক্রেডিট, মানে রিসিভার অলওয়েজ ডেবিট, গিভার অলওয়েজ ক্রেডিট। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপর রিয়েল অ্যাকাউন্ট একটু মনে করিয়ে দিই। রিয়েল অ্যাকাউন্ট কাদের বলেছিলাম? যে কোনো মেশিনারি, বিল্ডিং, ক্যাশ, যে কিছু আমরা চোখে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি তাদের রিয়েল অ্যাকাউন্ট বলে। সেই রিয়েল অ্যাকাউন্টে কি বলা হয়েছিল যে হোয়াট কামস ইন ডেবিট এবং হোয়াট গোজ আউট ক্রেডিট। ওকে, তাহলে আমাদের মনে পড়ে গেল, আমরা আগের দিনের ক্লাসেই করেছিলাম, খুব ইজি। এবং নমিনাল অ্যাকাউন্ট কি কি বলেছিলাম, আমি এক্সাম্পল একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি কারণ এগুলো বারংবার আমাদের জার্নালের মধ্যে আসবে, তাই একটু তাড়াতাড়ি আমরা একটু দেখে নেবো কি বলছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট বলছে পারচেস, সেল, ইন্টারেস্ট, ডিসকাউন্ট, কমিশন, স্যালারি, এইগুলো হচ্ছে আমাদের কি নমিনাল অ্যাকাউন্ট। কারণ এগুলো ঘটে ঠিক কথা, টাকার মাধ্যমে ঘটে, টাকাটাকে আমরা দেখতে পাই, বা চেক যদি চেকের মাধ্যমে ঘটে সেটা আমরা দেখতে পাই। কিন্তু আমরা কখনো এই জিনিসগুলো স্পেসিফিকলি দেখতে পাই না, যে কেউ বলতে পারবে না একটা এরকম চৌকো মতো কিছু একটা আছে সেটা হচ্ছে পারচেস, বা এরকম একটা বাঁকা মতো কিছু আছে সেটা হচ্ছে সেল। এরকম কেউ বলতে পারবে না যে এটা এরকম দেখতে হয়। এটা আমরা অ্যাকাউন্টিং মেথডে আমরা লিখে থাকি, বুঝে থাকি, আমরা সবাই জানি, কিন্তু চোখে দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না। এর শুধু এক্সিস্টেন্স কোথায় আছে? এর এক্সিস্টেন্স আছে শুধুমাত্র কোথায়? আমাদের অ্যাকাউন্টিং কনসেপ্টে। এগুলো আমরা দেখতে পাই না। যদি ধরো তুমি কোনো দোকানে গিয়ে কোনো একটা মেশিন কিনছো বা কোনো ব্যাট কিনছো, সেই ব্যাটটাকে তোমরা দেখতে পাচ্ছ, রাইট? তোমরা সেই টাকাটাকে দেখতে পাচ্ছ যেটা দিয়ে তোমরা কিনছো, কিন্তু পারচেস বা সেল এটা তোমরা দেখতে পাচ্ছ না। ব্যাংকে ইন্টারেস্টের টাকা ঢুকছে এটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ব্যাংকের ইন্টারেস্টটা বা ব্যাংকে যে চার্জটা কাটে সেটা তোমাদের অ্যাকাউন্টে মেসেজ আসছে যে কেটে নিয়েছে, খুব ভালো কথা। কিন্তু আমাদের এই যে ব্যাংক চার্জ, ব্যাংক ইন্টারেস্ট কি তুমি বলতে পারো এরকম ফুটবলের মতো দেখতে হয়? এটা ওই রকমই, দেখা যায় না বা স্পর্শ করা যায় না, শুধুমাত্র কি অ্যাকাউন্টিং কনসেপ্টে আমরা আলোচনা করতে পারি। সেখানে কি বলেছিলাম যে অল এক্সপেন্সেস আর ডেবিট, অল লসেস আর ডেবিট অলওয়েজ, ঠিক আছে? এবং অল ইনকাম গেন অ্যান্ড প্রফিট উইল বি ক্রেডিটেড। ওকে, তাহলে আমরা গোল্ডেন রুলটা ফাটাফাট আমরা রিভিশন করে নিলাম। তাহলে এবার আমরা দেখি পরবর্তীকালে কি বলছে। পরে আমরা জার্নালে আসছি, খুব ভালো জিনিস, খুব সুন্দর জিনিস। প্রথম জার্নাল কি বলছে? কমেন্স দ্য বিজনেস উইথ ক্যাশ। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমরা একটা বিজনেস শুরু করলাম। এবার এখানে একটা জিনিস, খুব সুন্দর জিনিস মাথায় রাখতে হবে, বিজনেসকে মালিক সৃষ্টি করে, মালিক বিজনেসটাকে জন্ম দেয়, ঠিক আছে? যদি ধরো আমি একটা, ধরো কথা কথা চায়ের দোকান করব, আমার এখনো পর্যন্ত কোনো চায়ের দোকান নেই, আমার ব্যাংকে ধরো 20-30 হাজার টাকা পড়ে আছে এরকম, আর ধরো আমার ক্যাশে, ধরো আমার যে আগে কোথাও চাকরি করতাম কি বাবা মা দিয়েছে সেখান থেকে ধরো আমি কালেক্ট করে টোটাল ধরো 1 লাখ টাকা আমি কালেক্ট করতে পারলাম, ঠিক আছে, ভালো কথা। এখনো পর্যন্ত কি আমার কাছে দোকান আছে? চায়ের দোকান নেই। তাহলে আমি
এবার ওই টাকাটা ইউজ করে আমি একটা দোকান তৈরি করলাম, ধরে নাও এবিসি টি স্টল, ঠিক আছে? এবিসি টি স্টলটা এতদিন পর্যন্ত কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আমার টাকাটা মানে মালিকের টাকাটা ইন্ট্রোডিউস হওয়ার পরে তার অস্তিত্ব এলো। তাহলে বিজনেস তৈরি হয় মালিকের টাকা দ্বারা, এবং বিজনেস এন্টিটি কনসেপ্ট অনুযায়ী মালিক এবং বিজনেস অলওয়েজ আলাদা। তার মানে কি, বিজনেস যদি আমি একটা মানুষ হতো বা রোবট হতো, ধরে নাও বিজনেসটা একটা রোবট হতো, আমি তাকে তৈরি করেছি, তাহলে সে কি হবে? যদি আমি আমার রোবট সিনেমা দেখেছি, তো রোবট সিনেমায় কি ছিল? প্রথমে চিঠ্ঠি, সেই যে সায়েন্টিস্টটা ছিল তার পোষ্য ছিল বা তার কথা মেনে চলতো। পরবর্তীকালে কি হয়েছিল সেটা আলাদা ব্যাপার, সেটা আমাদের আলোচ্য বিষয় না, বাট আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম। তাহলে ধরো যদি একটা রোবট হতো বিজনেস, তাহলে সে কি হতো? আমার জন্য লায়েবেল হতো, যে আমার জীবন বাঁচাতে হবে, আমায় প্রোটেক্ট করতে হবে। তাহলে চায়ের দোকানটা কি আমার জীবিকা নির্বাহের একটা জরিয়া হলো, ঠিক আছে? তাহলে এটা বুঝতে হবে যে এই যে বিজনেসের টাকাটা দিচ্ছে, কে দিচ্ছে বিজনেসের টাকাটা? মালিক দিচ্ছে, ঠিক আছে? এই মালিক যখন টাকাটা দিচ্ছে, কাকে দিচ্ছে? আর সবসময় মনে রাখবে, জার্নাল আমি কার পার্সপেক্টিভ থেকে করব? জার্নাল অলওয়েজ বিজনেস পার্সপেক্টিভ থেকে হবে, ঠিক আছে? জার্নাল অলওয়েজ কি হবে? বিজনেস পার্সপেক্টিভ থেকে হবে। তো বিজনেসের খাতায় যখন জার্নাল করছি, তাহলে টাকাটা মালিক দিচ্ছে আর বিজনেসে আসছে। তাহলে আমি জার্নাল কার পার্সপেক্টিভ থেকে করবো বলেছি? বিজনেসের পার্সপেক্টিভ থেকে। এখানে দেখবো যে আমার কোম্পানি বা আমার যে অ্যাকাউন্টেন্ট যেখানে বসে আছে, মানে যে কোম্পানি বা ফার্ম বা প্রতিষ্ঠানে, সেখানে জিনিসটা আসছে না যাচ্ছে, ঠিক আছে? তাহলে ক্যাশ কি? আমরা জানি কি ক্যাশ হচ্ছে একটি রিয়েল অ্যাকাউন্ট। আমরা জানি কি ক্যাশ হচ্ছে কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। আর বিজনেসে যখন প্রথমবার কোনো টাকা আসে, বা যেটা দিয়ে বিজনেস শুরু হয়, বা যেটা দিয়ে বিজনেসটা শুরু করে মালিক, যে অর্থটা দিয়ে, তাকে বলা হয় কি? ক্যাপিটাল। এবং ক্যাপিটাল প্রতিষ্ঠানের কাছে আমি কি বললাম? সবসময় দায় থাকবে, কারণ মালিক টাকা দিয়েছেন প্রতিষ্ঠানটাকে। প্রতিষ্ঠান এমনি এমনি তৈরি হয়ে যায়নি। তাহলে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা কি? মালিকের জীবন বাঁচানো এবং জীবন ধারণ করতে সাহায্য করা, ঠিক আছে? তাহলে সবসময় মনে রাখবে, ক্যাপিটাল লাইবিলিটি হয়। আমরা আরেকটা যে রুল পড়েছিলাম মনে আছে আগের ক্লাসে, যে অল অ্যাসেট এক্সপেন্স অ্যান্ড লসেস আর ডেবিট, অল লাইবিলিটি ইনকাম অ্যান্ড গেইনস আর অ্যান্ড প্রফিট আর ক্রেডিট। তাহলে আমি ক্যাপিটাল এক্ষুনি কি বললাম? লাইবিলিটি, অবভিয়াসলি ক্রেডিট হবে। এবং প্রতিষ্ঠানে কি আসছে? ক্যাশ আসছে, সেটা ক্যাশ ডেবিট হবে। দেখো জার্নালটা দেখো, খুব সুন্দরভাবে জার্নালটা দেওয়া আছে। দেখো ক্যাশ প্রতিষ্ঠানে আসছে, সেখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এবং ক্যাপিটালটা আমি কি বললাম? প্রতিষ্ঠানের দায়, লাইবিলিটি, তাই ক্রেডিট। তাই কমেন্স আ বিজনেস উইথ ক্যাশ, বা জার্নাল যদি হয় স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, তার কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তারপরের জার্নালটা দেখি, চলো দেখা যাক কি বলছে। এখানে আবার ক্যাশ না, এখানে আবার দুটো জিনিস নিয়ে বলছে। কমেন্স দ্য বিজনেস উইথ ক্যাশ অ্যান্ড ব্যাংক। তাতে ভ্যালু বলে দেওয়া আছে, 50,000 রুপিস ক্যাশ নিয়ে বিজনেস চালু করেছে, এবং 30,000 রুপিস ব্যাংকের টাকা নিয়ে বা ব্যাংক ব্যালেন্স নিয়ে বিজনেস শুরু করেছে। তাহলে আমি কি বললাম? যে প্রতিষ্ঠানের দিক দিয়ে ভাববো। তাহলে প্রতিষ্ঠানে কি আসছে? দুটো জিনিস আসছে, এক হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ব্যাংকের টাকা। দুটোই যদি রিয়েল অ্যাকাউন্ট ধরে করি, ব্যাংকের যে টাকাটা সেটাকে বা চেকটা সেটাকে ভেবে করি, আর ক্যাশটা অবভিয়াসলি রিয়েল অ্যাকাউন্ট, তাহলে প্রতিষ্ঠানে আসছে। তাহলে রিয়েল অ্যাকাউন্টের কনসেপ্ট কি ছিল? হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এখানে? যেটা আসছে তাহলে সেটা রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল কি ছিল? হোয়াট কামস ইন ডেবিট অ্যান্ড হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে দেখো এখানে কি হচ্ছে? ক্যাশ আর ব্যাংকটা কামস ইন হচ্ছে, তাই ডেবিট। এবং ক্যাপিটালটা কি হচ্ছে? আমি একটু আগেই বললাম যে ক্যাপিটাল হচ্ছে প্রতিষ্ঠানের কাছে লায়াবিলিটি, তাই সবসময় ক্রেডিট হবে। তাই দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। এখানে একটা ট্রিক বলে দিই, যদি বলতো আর এর সঙ্গে যদি ধরা বলতো যে ফার্নিচার এসছে বা ইয়ে এসছে, যাই কিছু প্রতিষ্ঠান আছে, যদি কথা কথা ধরে নাও বলতো যে কমেন্স অফ বিজনেস উইথ ক্যাশ 50,000 রুপিস, ব্যাংক 30,000 রুপিস অ্যান্ড ফার্নিচার 20,000 রুপিস, তখন কিন্তু তিনটেই ডেবিট হতো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 50,000, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 30,000, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 20,000, টু ক্যাপিটাল 1 লাখ যদি থাকতো। কিন্তু এখানে দুটো যেহেতু দেওয়া আছে, তাহলে দুটো ডেবিট হবে এবং ক্যাপিটালটা ক্রেডিট হবে। তার লজিকটা কি? দুটো রিয়েল অ্যাকাউন্ট কনসেপ্টে, রিয়েল অ্যাকাউন্টে কামস ইন হলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডেবিট হবে, এবং ক্যাপিটাল যেহেতু লায়াবিলিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এন্টিটি কনসেপ্ট অনুযায়ী, সেই জন্য কি হবে? আহ, সেটা ক্রেডিট হবে। এখানে নিচে ন্যারেশন দেওয়া আছে। এবার প্রশ্ন আছে অনেকের যে স্যার বা ম্যাম, আমরা ন্যারেশন কেন দেবো? দেখো আমরা কমার্সের স্টুডেন্ট, কিছুদিন পরে আমরা জার্নাল খুব ভালোভাবে শিখে যাবো বা অনেকে জানি, ঠিক আছে? কিন্তু ভাবো যারা নন কমার্স, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড, তারা দেখে কি করে বুঝবে এই কি ডেবিট কি ক্রেডিট কি করে বুঝবে? তারা এই ন্যারেশনটা দেখে বুঝবে যে ওপরের মিনিংটা কি বলা হয়েছে, সেটা সিম্পলিফাই করে এটা দেওয়া থাকে। আচ্ছা, এবার অনেকে বলবে স্যার এটা আগে মানে এই যে আমি 50,000টা
একটু আগে লিখেছি ডেবিটটা, আর 80,000টা একটু পরে লিখেছি। কেন লিখেছি? এইটা হচ্ছে যখন দাগ টানবে বুঝতে পারবে যে একটা সাইড ডেবিটের হয়, একটা সাইড ক্রেডিটের হয়, ঠিক আছে? একটা সাইড কি হয়, ডেবিটের হয়, আর একটা সাইড ক্রেডিটের হয়। তো ডেবিটের ডেটাগুলো ডেবিটের লেখার সোজায়, ক্রেডিটের ডেটাগুলো ক্রেডিটের লেখার সোজায়। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে, পেড স্যালারি টু স্টাফ। তাহলে দেখো এখানে স্যালারিটাও কিন্তু নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখো ওই জন্য স্যালারিটা লাল করে দেওয়া আছে, ঠিক আছে? এখানে স্টাফটা ম্যাটার করে না, কাকে দিচ্ছি আমি, প্রতিষ্ঠান থেকে কি দিচ্ছি এবং কি হিসাবে দিচ্ছি সেটা ম্যাটার করে। দেখো কাউকে স্যালারি দিচ্ছি, কাউকে ওয়েজেস দিচ্ছি, কাউকে কোনো অন্য ধরনের টাকা দিচ্ছি, কাউকে গাড়ি ভাড়া দিচ্ছি, সেটা আমার ম্যাটার করে। দেখো যাচ্ছে তো সব টাকাতেই, সব তো এখন 2,000 টাকার নোট ব্যান্ড। তাহলে 2,000 টাকার নোট ব্যান্ড হলে আমি কিসে দিচ্ছি, হয় 500 টাকায় নয় 100 টাকায় দিচ্ছি, তো সেই টাকাই হয় সবুজ রঙের পাতা নয় নীল রঙের বা বেগুনি রঙের পাতা, কিছু একটা দিচ্ছি। কিন্তু আমাকে ম্যাটার না যে আমি কি দিচ্ছি। দেখো 500 টাকা আমি চারটে 100, 5টা 100তেও দিতে পারি, ঠিক আছে? আবার 500 টাকার কড়কড়ে নোটেও দিতে পারি, আবার 10 টাকা করে 50টা নোটেও দিতে পারি, সেটা ম্যাটার করে না। আমি কি দিচ্ছি এটা ম্যাটার করে। কি দিচ্ছি? স্যালারি দিচ্ছি। স্যালারি আমরা চোখে দেখতে পাই না, দেখতে পাই না, আমরা শুধু টাকাটা দেখতে পাই। তাহলে নমিনাল অ্যাকাউন্ট, যদি পেড হয় তাহলে অবভিয়াসলি পেড হলে কি হবে, এক্সপেন্স হবে। তাহলে নমিনাল অ্যাকাউন্টের রুল কি ছিল, নমিনাল অ্যাকাউন্টে অল এক্সপেন্স আর লসেস আর ডেবিট। দেখো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হয়েছে এবং আমার কাছ থেকে কি চলে যাচ্ছে, ক্যাশ চলে যাচ্ছে। এবার তুমি বলবে স্যার এখানে কোথাও তো ক্যাশ বা ব্যাংক কিসের মাধ্যমে দিয়েছি বলা নেই। একটা লজিক মনে রাখো, আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা অ্যাকাউন্টিং মেথড বা আমাদের ইন্ডিয়ান ল অনুযায়ী কি আছে, যে যদি 5,000 টাকার নিচের কোনো ভ্যালু হয়, যদি মেনশন না থাকে, তাহলে সেটা ক্যাশ দিয়ে ডিল করব। আর যদি কোনো কিছু মেনশন না থাকে কিন্তু ভ্যালু 5,000 টাকার বেশি থাকে, তাহলে আমরা সেটা ব্যাংকের সাথে ডিল করব। কিন্তু এবার যদি বলো যে যদি স্যার এরকম 8,000 টাকা জিনিসের ডিল করলাম কিন্তু ক্যাশ বলা আছে, হতেই পারে আমার পকেটে 8,000 টাকার ক্যাশ ছিল, আমি পে করেছি, কোনো অসুবিধা নেই, ক্যাশেই ট্রানজেকশন করব। কিন্তু আমি বললাম কি যদি মেনশন না থাকে, যদি পেনশন না থাকে 5,000 টাকার নিচের কোনো কিছু হলে সেটা আমরা যদি কিছু মেনশন না থাকে তাহলে ক্যাশে ডিল করব। আর যদি বলা হয় 2,000 টাকার কোনো জিনিস আমি চেকে দিয়েছি, হতেই পারে দিয়েছি, কোনো অসুবিধা নেই, তখন ব্যাংকে ডিল করব। আমার বলে দেওয়া থাকলে তো যেটা ক্যাশে হয়েছে না ব্যাংকে হয়েছে তাহলে আমরা সেটাই করব। কিন্তু বলে দেওয়া যদি না থাকে তাহলে কি করব, তাহলে 5,000 টাকার নিচের কোনো ভ্যালুয়েশন থাকলে তাহলে সেটা ক্যাশে ডিল করব, আর 5,000 টাকার ওপরের কোনো ভ্যালুয়েশন হলে সেটা ব্যাংক দিয়ে ডিল করব, ঠিক আছে? তো এখানে দেখো 5,000 টাকা কম আছে 4,000 টাকা, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। স্যালারি কেন ডেবিট, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স তাই ডেবিট। আর ক্যাশ কেন ক্রেডিট, দেখো কাউ পে করছি, ক্যাশে পে করছি, তাহলে ক্যাশ কি রিয়েল অ্যাকাউন্ট দেখা যায়, ছোঁয়া যায়, তাহলে ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, গোজ আউট হচ্ছে চলে যাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ যে গোল্ডেন রুলটা কি ইম্পর্টেন্ট, কি মারাত্মক ইম্পর্টেন্ট, যে ওটা যদি আমরা জানি যে কোনো জার্নাল করতে পারবো। স্যালারি কি, নমিনাল অ্যাকাউন্ট, দেখতে পাই না ছুতে পারি না, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স তাই ডেবিট, আর ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্টে গোজ আউট হচ্ছে আমার কাছে চলে যাচ্ছে তাই ক্রেডিট। চলো নিচেরটাও আমরা এরম ভাবেই করে দেখাই। দেখো পেড রেন্ট বলছে, একটু আগেই স্যালারির জায়গায় শুধু রেন্টের কনসেপ্ট, রেন্টও আমরা চোখে দেখতে পাই না, ওটাও টাকায় দিই, ঠিক আছে? এখানে শুধু স্যালারির জায়গায় রেন্ট বসে গেছে। কিন্তু দেখো ভ্যালুটা কি হয়েছে 7,000, এখানেও মেনশন করা নেই যে আমরা ক্যাশে দিয়েছি না ব্যাংকে দিয়েছি। আমি একটু আগে কি বললাম, যে বললাম যে যদি ভ্যালুয়েশন 5,000 টাকার বেশি হয় ব্যাংক দিয়ে ডিল করবো, দেখো তাই হয়েছে নিচে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। এবার রেন্ট কেন ডেবিট, একটু আগেই বললাম স্যালারি কেন ডেবিট হয়েছিল, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স ছিল, পে করছি বলে, দেখো পে করছি এখানেও পেড রেন্ট, তাই নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স হচ্ছে, এক্সপেন্স মানে কি খরচা হচ্ছে তাই ডেবিট। এবং টু ব্যাংক হয়েছে, দেখো ব্যাংক কেন, আমি বললাম একটু 5,000 টাকার বেশি হলে ব্যাংক দিয়ে ডিল করবো, তাহলে ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, গোজ আউট যদি আমি টাকা হিসেবে বিচার করি, বা যদি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে বিচার করি, ব্যাংক একটা প্রতিষ্ঠান, সে আমার হয়ে টাকা পেমেন্ট করে দিচ্ছে, কারণ অ্যাকাউন্ট টাকার আমারই তো, তাহলেও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে সে গিভার। আর যদি রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ভাবো তাহলে গোজ আউট, টাকাটা গোজ আউট হচ্ছে, আর পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে ভাবলে সে হচ্ছে আমার হয়ে, আমার প্রতিনিধি হয়ে গিভার, তাই ব্যাংক ক্রেডিট হচ্ছে, ঠিক আছে? যে কোনো কনসেপ্টে ভাবো, ঠিক আছে? যে অনেক বইতে অনেক রকম থাকে, আমি ওই জন্য দুটো কনসেপ্টেই বোঝানোর চেষ্টা করছি। তো যেটাই করো অ্যান্সার সেমই আসবে। তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। চলো নেক্সট। নেক্সটে কি বলছে, পেড কমিশন। এখানেও দেখো সেম কনসেপ্ট, কমিশন কি, কমিশনও আবার নমিনাল অ্যাকাউন্ট, আবার কি হয়েছে পেড হয়েছে, কিন্তু এখানে কি চেক মেনশন করা আছে, ঠিক আছে? এখানে চেক মেনশন করা আছে, তাহলে আমাদের বাধ্যতামূলকভাবে চেক মেনশন করা থাকলে কি বলেছিলাম, ব্যাংক দিয়ে ডিল হবে। তাহলে চেকটা কি, এটা রিয়েল অ্যাকাউন্ট, চেক আমরা চোখে দেখতে পাই, ছুঁয়ে যেতে পারি, কিন্তু চেক আমরা লিখবো না। চেক যেহেতু ব্যাংকে ভাঙানো যায়, তাহলে আমরা কি লিখবো, আমরা সবসময় চেকের জায়গায় ব্যাংক লিখবো। তাহলে কমিশন দেখো নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স তাই ডেবিট হয়েছে, এবং আমাদের যে চেকটা হচ্ছে মানে
চলে যাচ্ছে অবভিয়াসলি, আমাদের পেমেন্টের সময় চলে যাচ্ছে, কিন্তু চেককে আমরা ক্রেডিট করবো না, করবো কাকে? ব্যাংকে ক্রেডিট। আমি যদি ব্যাংকে আবার সেই রিয়েল অ্যাকাউন্ট ধরি তাহলে পেমেন্ট হচ্ছে বলে গোজ আউট হচ্ছে, আর যদি আমি এটাকে পার্সোনাল অ্যাকাউন্ট ধরি তাহলে আমার প্রতিনিধি হয়ে ব্যাংক হচ্ছে আমার প্রতিনিধি হয়ে গিভার, মানে যাকে আমি কমিশনটা দিচ্ছি তাকে গিভ করছে, তাই সে ক্রেডিট। তাহলে আমি বলেছিলাম কি, পার্সোনাল অ্যাকাউন্টে গিভার অলওয়েজ ক্রেডিট আর রিসিভার হলো অলওয়েজ ডেবিট। আর কমিশন এখানে কি, এইখানে কমিশন হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স, পেড করছি, পেমেন্ট করা মানেই কি হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, ঠিক আছে। এবং এক্সপেন্সের জন্য নমিনাল অ্যাকাউন্টে এটা হলো ডেবিট, এবং ব্যাংক যেহেতু গিভার বা রিয়েল অ্যাকাউন্টে যদি ভাবি তাহলে হচ্ছে কি, সেটা আমাদের গোজ আউট হচ্ছে, তাই ক্রেডিট, ঠিক আছে। নিচে দেখো প্রত্যেকটা ন্যারেশন লেখা আছে, এরম ভাবেই ন্যারেশন দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর একটা জিনিস বলা হয়নি, দেখো প্রথম যে জার্নালটার ন্যারেশন ছিল, দেখো আমি এখানে দুটো ন্যারেশন দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম দেখো বিইং একটা আর বিইং ছাড়া একটা। দেখো আগে বিইং দিয়ে করা বাধ্যতামূলক ছিল, কিন্তু প্রেজেন্টলি যদি তুমি বিইং না দাও তাহলেও ভুল নয়, ঠিক আছে, তাহলেও ভুল নয়। তুমি এই রকম ভাবেও বিইং দিয়েও করতে পারো, আবার এখানে বিইং ছাড়াও করতে পারো। ওই জন্য দেখো পরেরগুলোতে আমি কোথাও বিইং দিইনি। দেখো স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, পেড স্যালারিজ টু স্টাফ, পেড রেন্ট টু থ্রু ব্যাংক, তারপর পেড কমিশন থ্রু ব্যাংক, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে দেখো, পারচেস ফার্নিচার। এবার মনে রাখতে হবে যে যখনই কোনো কিছু কিনবো বা বিক্রি করব, কোনো কিছু পারচেস করব বা সেল করব, যদি কি কিনছি বা কি বিক্রি করছি যদি নাম মেনশন থাকে তাহলে সেই নাম নিয়ে আমরা ডিল করব। এখানে কি বলেছে, আমি কি কিনছি, ফার্নিচার কিনছি, কি দ্বারা কিনছি, আমি ক্যাশের দ্বারা কিনছি, ঠিক আছে। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে, কেন? দেখো ফার্নিচারও রিয়েল অ্যাকাউন্ট আর ক্যাশও কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে রিয়েল অ্যাকাউন্টে কি হয়, ডেবিট হয় ইন হলে। এবার যখন তুমি পারচেস করছো ফার্নিচার, তাহলে ইন কে হচ্ছে, ফার্নিচার ইন হচ্ছে, আর আউট কে হচ্ছে, ফার্নিচার কেনার জন্য কি তোমায় ফ্রিতে কেউ দেবে? তাহলে আউট কে হচ্ছে, ক্যাশ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো ইন কে হলো আমি ফার্নিচার যখন বিজনেসে কিনে আনছি, তাহলে বিজনেসের মানে আমার মানে যে কোম্পানি তার মধ্যে কি ঢুকছে, ফার্নিচার, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হবে। আর ক্যাশটা কি হবে, অবভিয়াসলি ক্রেডিট হবে, ঠিক আছে। কারণ ক্যাশ আমার কোম্পানি থেকে চলে যাচ্ছে, ক্যাশ দিচ্ছি বলেই তো আমাকে ফার্নিচারটা সে দিচ্ছে। তাহলে হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। কামস ইন কে হচ্ছে, ফার্নিচার হচ্ছে, তাই ফার্নিচার ডেবিট, এবং গোজ আউট কে হচ্ছে, ক্যাশ হচ্ছে। যেহেতু রিয়েল অ্যাকাউন্টের গোল্ডেন রুল দিয়ে ভাববো, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ওকে। যেটা যার অ্যাকাউন্ট বা যে ধরনের অ্যাকাউন্ট তার গোল্ডেন রুল নিয়েই সবসময় ডিল করার চেষ্টা করা হবে, ঠিক আছে। চলো পরেরটা কি বলছে দেখা যাক। দেখো এখানে কি বলছে, রিসিভ ইন্টারেস্ট ফ্রম ব্যাংক। এবার দেখো এখানে কি, ইন্টারেস্টটা রিসিভ হয়েছে, পেড হয়নি, এখানে কি হয়েছে, রিসিভ হয়েছে। তো যদি আমার ইন্টারেস্টটা রিসিভ হয় তাহলে এখানে কি হয়ে গেল, ইন্টারেস্টটা আমার ইনকাম। এবার ইনকামটা কে রিসিভ করছে, আমার ব্যাংক রিসিভ করছে। তাহলে আমি কি বললাম, ব্যাংক কি ধরনের অ্যাকাউন্ট, ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে যদি রিসিভার হয় তাহলে রিসিভার হলে কি হবে, ডেবিট হবে, ঠিক আছে। পার্সোনাল অ্যাকাউন্টে কি হবে, ডেবিট হবে। তো পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার হলে ডেবিট, দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এবার দেখো রিসিভ ইন্টারেস্ট, ইন্টারেস্টটা কি ধরনের অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে কি, এক্সপেন্স হলে ডেবিট হয়, এখানে কি হয়ে গেছে, ইনকাম। ইনকাম হলে কি হবে, ক্রেডিট হবে, ঠিক আছে। তাহলে এটা বুঝতে হবে যে ক্রেডিট হবে, দেখো ইন্টারেস্ট রিসিভ ক্রেডিট। তাহলে আমাদের বুঝতে হবে যে ব্যাংক কি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে কি, রিসিভার, রিসিভার তাই ডেবিট গোল্ডেন রুল অনুযায়ী। কারণ ব্যাংক যদি পার্সোনাল অ্যাকাউন্টে গোল্ডেন রুল কি, রিসিভ হলে ডেবিট, আর যদি গিভার হয় তাহলে ক্রেডিট। কিন্তু এখানে রিসিভ হচ্ছে, যেহেতু ইন্টারেস্টটা এসছে, রিসিভ করেছে, তাহলে ব্যাংক অ্যাকসেপ্ট করেছে, তাহলে ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্টে রিসিভার। এবার যদি তুমি রিয়েল অ্যাকাউন্ট দিয়েও ভাবো টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকছে, তাহলে হোয়াট কামস ইন ডেবিট রিয়েল অ্যাকাউন্ট দিয়ে, তাহলে ব্যাংক অলওয়েজ ডেবিট হবে, ঠিক অলওয়েজ মানে কি, মানে এই সিচুয়েশনে ডেবিট হবে। কিন্তু ইন্টারেস্ট রিসিভটা কি আবার আমার নমিনাল অ্যাকাউন্ট, ইন্টারেস্টটা কি আমার নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে কি, নমিনাল অ্যাকাউন্টের রুল কি বলেছিলাম, এক্সপেন্স হলে ডেবিট হয়, কিন্তু ইনকাম হলে কি হয়, ক্রেডিট। এখানে কিন্তু ইন্টারেস্টটা রিসিভ হয়েছে, তার মানে কি হয়েছে, আমার ইনকাম হয়েছে, ইনকাম হয়েছে। তো ইনকাম হলে কি হয়েছে, ক্রেডিট। ওই জন্য দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট রিসিভ। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় লজিক্যালি, আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কাইন্ডলি যারা ভিডিওটা দেখছো, তারা যদি কিচ্ছু নতুন
1% হলেও শিখতে পারো। আমার খুব বেশি ভিউজ দরকার নেই, খুব বেশি মানে অনেক কিছু দরকার নেই। দেখো তুমি যদি 1% নতুন কিছু শিখে থাকো, আমায় ফিডব্যাকটা দিও যে হ্যাঁ স্যার আমি নতুন কিছু শিখতে পারলাম, অন্যদের থেকে কিছু আলাদা শিখতে পারলাম, বা আমি কিছু শেখাতে পারলাম। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক কি বলছে। পরেরটা দেখো একটু কমপ্লিকেটেড করার চেষ্টা করেছি আমি জার্নালটাকে। কি বলছে, পারচেস বিল্ডিং ফর ₹1,00,000। ভালো কথা, আমি 1,00,000 টাকার একটা বিল্ডিং কিনেছি, তাহলে আমি আগেই বলেছি যেটা কিনছি যদি তার নাম মেনশন থাকে, যেটা কিনছি তার যদি নাম মেনশন থাকে, তাহলে কি হবে, সেটা হবে কি আমার জার্নালের বিষয়বস্তু হয়ে যাবে। ওই জন্য যেটা জার্নালের বিষয়বস্তু আমি অন্য কালি দিয়ে করার চেষ্টা করেছি। বলছে 40% যেটা মানে ভ্যালুয়েশন, তার 40% কিসে পে হয়েছে, ক্যাশে, এবং বাকিটা কি হয়েছে, ব্যাংক দ্বারা পে হয়েছে। ঠিক আছে, তাহলে আমার মেন জিনিস আমি কিনছি কি, আমি বিল্ডিং কিনছি। তাহলে বিল্ডিং কি অ্যাকাউন্ট, বিল্ডিং চোখে দেখা যায় ছোঁয়া যায়, রিয়েল অ্যাকাউন্ট। এবার বিল্ডিং যদি আমি পারচেস করি তাহলে কি হচ্ছে, কামস ইন হচ্ছে, তাহলে রিয়েল অ্যাকাউন্টে কামস ইন হচ্ছে। তাহলে কামস ইন হলে কি হবে, গোল্ডেন রুল কি ছিল, রিয়েল অ্যাকাউন্টে হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। কামস ইন হচ্ছে তার মানে কি হবে, ডেবিট হবে। এবার এই টাকাটা আমি শোধ করেছি কি কি দিয়ে, 40% ক্যাশে এবং বাকি ব্যাংকে। এবার যদি দুটোকে আমি রিয়েল অ্যাকাউন্ট ভাবি, ধরে নিচ্ছি আমি রিয়েল অ্যাকাউন্ট, আমি ব্যাংক যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাও বলবো কি হবে, দুটোকে যদি আমি রিয়েল অ্যাকাউন্ট ধরি, ক্যাশ আমার কাছ থেকে চলে যাচ্ছে, গোজ আউট। ক্যাশ কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ কি অ্যাকাউন্ট বললাম, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে কি হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আউট যদি হয়ে যায় তাহলে ক্যাশ কি হচ্ছে, আমার ক্রেডিট হচ্ছে। এবং ব্যাংকও যদি রিয়েল অ্যাকাউন্ট ভাবে ভাবি, ওটার থেকেও টাকা বেরিয়ে যাচ্ছে, গোজ আউট হচ্ছে, তাও ক্রেডিট হচ্ছে। এবং যদি ব্যাংকটাকে আমি গিভার হিসেবে ধরি পার্সোনাল অ্যাকাউন্টে, তাও ক্রেডিটই হবে, কারণ রিসিভার হলে ডেবিট হয়, গিভার হলে কি হয়, ক্রেডিটই হয়। ঠিক আছে, তাহলে বিল্ডিংটা আমার রিয়েল অ্যাকাউন্টে আসছে তাই ডেবিট, বাকি ক্যাশ আর ব্যাংক আমার কাছ থেকে টাকাটা বের করে দিচ্ছে, মানে গোজ আউট করে দিচ্ছে কোম্পানি থেকে। ঠিক আছে, কোম্পানি থেকে টাকা বেরিয়ে যাচ্ছে তাই ক্রেডিট হচ্ছে। আশা করছি আমি বোঝাতে পারছি। নেক্সট দেখো, পারচেজ এ মোটর কার বাই চেক 90,000। ঠিক আছে, তাহলে এখানে তোমরাই মাথা লাগাও, মোটর কার কি অ্যাকাউন্ট, মোটর কার রিয়েল অ্যাকাউন্ট। আচ্ছা পেনটা একটু প্রবলেম করছে। মোটর কারটা কি হচ্ছে, রিয়েল অ্যাকাউন্ট। মোটর কার যদি আমি কিনে আনি তাহলে কি হবে, মোটর কার কিনে আনলে কামস ইন হবে, তাহলে কামস ইন হলে কি হবে, কামস ইন হলে ডেবিট হবে, তাহলে ডেবিট হবে। তাহলে দেখো মোটর কার অ্যাকাউন্ট ডেবিট। এবার চেক মানে আমি কি বলেছিলাম, ব্যাংক দ্বারা ডিল হবে। চেক এখানে রিয়েল অ্যাকাউন্ট, তাহলে চেকটা দিলে তবে তো আমায় গাড়িটা দেবে, ফ্রিতে তো গাড়ি দেবে না। ফ্রিতে গাড়ি দিলে তো আমিও আগে লাইন দিতাম দোকানে গিয়ে, তাহলে আমাকে কি করতে হবে, টাকাটা দিয়ে বা চেকটা দিয়ে আনতে হবে। তাহলে মোটর কারটা আমার কোম্পানিতে এসছে ঠিক কথা, কিন্তু তার বদলে আমার কোম্পানি থেকে কি চলে গেছে, চেক চলে গেছে। তাহলে চেকটা কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, চোখে দেখতে পাই এবং স্পর্শ করতে পারি। তাহলে ওই জন্য কি হয়েছে, যে চেকটা যেহেতু চলে গেছে তাই ব্যাংক ক্রেডিট হয়েছে, রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট। আর মোটর কার কি, নিউ মানে রিয়েল অ্যাকাউন্ট কামস ইন, কোম্পানিতে নিউ আমার গাড়ি আসছে তাই ডেবিট। ঠিক আছে, তাহলে মোটর কার কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে কামস ইন হচ্ছে তাই ডেবিট। চেক আমার কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, কিন্তু কোম্পানি থেকে গোজ আউট হচ্ছে তাই ক্রেডিট। ঠিক আছে, উইথ লজিক আমরা শিখবো, আমরা আনতাবড়ি ভাবে বলবো না যে এটা এমনি হয়ে গেছে বা এটা এই হয়ে গেছে, উইথ প্রপার লজিক আমরা শিখবো। এইবার হচ্ছে আসল একটা ট্রিক্স। এতক্ষণ আমাদের আইটেমের নাম বলে দেওয়া থাকছিল, কিন্তু এখন বলেছে গুডস। এবার একটা কথা মনে রাখবে, গুডস না ক্যারেক্টারলেস লোক। ঠিক আছে, গুডস দেখবে পাড়ায় বা সমাজে আমরা যাদের চরিত্র নেই বা যাদের কোনো আত্মমর্যাদা নেই বা যাদের কোনো মানে কি বলবো কোনো মানে সোসাইটিতে কোনো ভ্যালু নেই, তাদেরকে আমরা সাধারণত পাত্তা দিই না। ঠিক আছে, সোসাইটিতে থেকে যদি ধরো কেউ সোসাইটি নষ্ট করতে চাইছে বা সে সোসাইটির ক্ষতি করতে চাইছে, সেরকম মানুষদের থেকে আমরা দূরে থাকাই শোভনীয় মনে করি। তো আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম। তো গুডস হচ্ছে এমন একটা কথা, দেখো আমি কালো কালিতে লিখেছি, ওই জন্য কি করেছি, কালো কালিতে লিখেছি। তো গুডস হচ্ছে এমন একটা জিনিস যাকে তুমি পাত্তা দেবে না। ঠিক আছে, লাইফে কোনোদিন এই গুডস কথাটাকে পাত্তা দেবে না। কি পাত্তা দেবে, গুডসের সাথে কি হয়েছে। ঠিক আছে, যে গুডসের সাথে পারচেস হয়েছে, না গুডসের সাথে সেল হয়েছে। আর প্রশ্ন হচ্ছে গুডস কাকে বলে। মনে রাখবে, গুডস হচ্ছে সেই সব জিনিস যেটা কোনো প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করে। ঠিক আছে, ধরে নাও আমার একটা চেয়ারের দোকান আছে, তাহলে চেয়ারগুলো আমার গুডস। যদি আমার মোবাইলের দোকান থাকে, আমি মোবাইল নিয়ে ব্যবসা করি, তাহলে মোবাইলগুলো আমার গুডস। যদি আমি ধরো টিভি নিয়ে ব্যবসা করি, তাহলে টিভিগুলো আমার গুডস। তাহলে তুমি ভাবো একটা কথা, কারোর জন্যে গুডসের মানে এক, আবার অপরের জন্য গুডসের মানে আলাদা। তাহলে সবার জন্য কি গুডসের মানে এক হতে পারে, না হতে পারে না। কিন্তু দেখো যে যেটা নিয়ে ব্যবসা করছে সেটাকে হয় কিনে আনতে হয়, এবং কিনে আনার পরে কি করতে হয়,
বিক্রি করতে হয়। তাহলে গুডসটা আমার কাছে ম্যাটার করে না যে গুডসটা কি কথা আছে, গুডসের আগে কি লেখা আছে সেটা আমার কাছে ম্যাটার করে, যে গুডসের সাথে কি হয়েছে, পারচেস হয়েছে না সেল হয়েছে। এবার ভেবে দেখো, যদি পারচেস হয় তাহলে পারচেস কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, কারণ পারচেস কথাটা দেখা যায় না। এবার পারচেস মানে কি, কিনে আনছি, তার মানে কি আমার পকেট থেকে টাকা যাচ্ছে, তার মানে আমার পকেট থেকে কি হচ্ছে, টাকা চলে যাচ্ছে। পারচেস হলে টাকা চলে যায়, আর সেল হলে কি হয়, বিক্রি করলে অবভিয়াসলি টাকা আসে, ঠিক আছে। তাহলে পারচেস হলে কি হয়, টাকা চলে যায়। এবার পারচেস কি অ্যাকাউন্ট, পারচেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, কারণ পারচেস জিনিসটা চোখে দেখা যায় না, যে জিনিসটা কেনা বা বেচা হচ্ছে সেই জিনিসটা দেখা যায়, কিন্তু পারচেস কথাটা চোখে দেখা যায় না। এখানে পারচেস নিয়ে ভাববো, ওই জন্য দেখো পারচেসের লাল দাগ করা আছে, ঠিক আছে, কারণ আমার গুডসের কোনো ক্যারেক্টার নেই, গুডসের সাথে কি হয়েছে সেটা নিয়ে ভেবে পারচেস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে কি এক্সপেন্স, আর নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স হলে কি হয়, সবসময় কি হয়, ডেবিট হয়, ঠিক আছে। নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স হলে ডেবিট হয়, তাহলে পারচেস কি, পারচেস হচ্ছে আমার এক্সপেন্স, তাহলে এক্সপেন্সে ডেবিট হয়েছে, খুব ভালো কথা। তো পারচেস হচ্ছে ডেবিট। এবার আমার কাছে পারচেসের জন্য কি চলে গেছে, আমার কাছ থেকে করে টাকা চলে গেছে। এবার দেখো এটা 5,000 টাকার বেশি, কিন্তু এখানে ক্যাশ মেনশন করা আছে, সেই জন্য আমরা ক্যাশকে ক্রেডিট করেছি। কিন্তু যদি এখানে ক্যাশ মেনশন না থাকতো, শুধু বলতো পারচেস গুড ফর রুপিস 10,000, তাহলে কিন্তু আমরা ব্যাংক করতাম, কারণ 5,000 টাকার বেশি হলে সাধারণত আমরা ব্যাংক করে থাকি। কিন্তু এখানে ব্যাংক কেন করলাম না, কারণ এখানে বড় বড় করে লেখা আছে, বড় বড় করে লেখা আছে কি, ক্যাশ, সেই জন্য আমরা 10,000 হওয়া সত্ত্বেও আমরা এখানে ক্যাশ বসালাম। যদি এখানে ক্যাশ না থাকতো লেখা, বা কিসের মাধ্যমে আমি কিনেছি সেটা যদি না লেখা থাকতো, তাহলে কি হতো, তাহলে এখানে ব্যাংকই বসতো, ঠিক আছে। তাহলে আমি এখানে কি শেখালাম, দুটো জিনিস নতুন, সেটা হচ্ছে গুডসের কোনো ক্যারেক্টার নেই, গুডসকে আমরা ভাববো না, গুডসের সাথে কি হয়েছে সেটা ভাববো। এখানে পেলাম আমরা পারচেস হয়েছে, পারচেস কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে পারচেস করতে হলে অবভিয়াসলি টাকা খরচা করতে হবে, তাহলে এক্সপেন্স, তাই পারচেস ডেবিট। এবং আমার কাছ থেকে এক্সপেন্স হিসেবে কি চলে গেছে, টাকা চলে গেছে। টাকা কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে কি, রিয়েল অ্যাকাউন্টে আমার টাকাটা চলে যাচ্ছে, গোজ আউট হচ্ছে, তাই ক্রেডিট, ঠিক আছে। এখানে ন্যারেশন দেওয়া আছে খুব সুন্দরভাবে। নেক্সট দেখা যাক কি বলছে। এবার বলেছে কি, টাকার জায়গায় চেক ইউজ করেছে, তাহলে সিম্পল জার্নাল, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। পারচেসটা কি, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স, তাই ডেবিট। এবং তারপরে কি হয়েছে, ক্যাশ যায়নি, এবার এবার কি আছে, চেক, চেকও রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট, তাই ক্রেডিট হয়েছে, ঠিক আছে। ন্যারেশন এখানে দেওয়া আছে, দেখতে পেয়েছো। চলো নেক্সট কি বলছে, পারচেস গুড ফ্রম আব্দুল অন ক্রেডিট। এখানে একটা ছোট গল্প শোনাই, একটু ভাববে। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ অনেক কটা জার্নাল তো, তো আজকের ফার্স্ট পার্টের জার্নাল, এরপরে আরও 15টা জার্নাল আসবে, ঠিক আছে। 3টে ক্লাসের মধ্যে আমি পুরো জার্নাল, পুরো কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। চলো, একটা জিনিস ভাবো, তোমার দোকান আছে, দোকানে যদি কেউ, যে কোনো বিদেশি লোক এলো, টাকা দিল, জিনিস নিল, চলে গেল, তুমি তার না নাম জিজ্ঞেস করবে না তোমার দরকার। কিন্তু তোমার পাড়ার লোক, তোমার হয়তো খুব পরিচিত লোক হয় পাড়ার, তুমি যদি দেখো যে সে এলো দুপুরবেলা 5টা 6টা মানে ডিম নিল বা কিছু বিস্কুট ফিস্কুট নিল, তা বললো দেখো ভাই তোমায় আমি পরে টাকা দেবো, বা দেখো বোন আমি তোমায় পরে টাকা দেবো। তো তুমি অ্যাটলিস্ট একটা খাতায় হলেও মনে রাখার জন্য লিখে রাখবে যে হ্যাঁ এই মানুষটা আমার কাছ থেকে জিনিসটা নিয়ে গেছে, আমায় পরে টাকাটা আদায় করতে হবে। তোমাকে যদি টাকাটা দিয়ে দিত, তাহলে তোমার মাথা ব্যথা হতো না। তোমার কি হতো, মাথা ব্যথা হতো কি, যে আমার টাকা পরে আদায় করতে হবে, বা এরকম বাকি আছে কিছু আছে, টাকা দিয়েছে জিনিস নিয়েছে, নামও জানার দরকার নেই, ঠিক আছে। কিন্তু তুমি যে তোমায় যদি বাকি করে নিয়ে যায়, সেটা 5 টাকার জিনিস হলেও তুমি তার নাম লিখে রাখবে। এখানে কি বলছে, ক্রেডিট মানে কি, ক্রেডিট মানে বাকি, ঠিক আছে। তাহলে ভাবো, আমাদের আগে কি হচ্ছিল, ক্যাশে যখন আমি পারচেস করছিলাম তখন পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হচ্ছিল, যখন চেক দিয়ে করার চেষ্টা করলাম তখন পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হয়েছে। কিন্তু এখানে মনে রাখতে হবে, পারচেস তো হবে ডেবিট ঠিক, কারণ পারচেস নমিনাল অ্যাকাউন্টে খরচা, সেটা ডেবিট হবে ঠিক, কিন্তু এখানে ক্যাশ বা ব্যাংকে কি ক্রেডিট করতে পারবো, পারবো না। কেন পারবো না, কারণ দুটো তো হয়নি, সে তো বাকিতে নিয়ে গেছে, আব্দুল কি করেছে, বাকিতে নিয়ে গেছে, তাহলে নাম মনে রাখতে হবে। এবার ভেবে দেখো, আব্দুল মানে নিয়ে গেছে, সরি, আব্দুলের কাছ থেকে আমি কিনে এনেছি, ঠিক আছে, আব্দুলের কাছ থেকে আমি কিনে এনেছি। এখানে এখানে কেন কিনে এনেছি, কারণ আমি যদি পারচেস করি তাহলে আব্দুল ডেফিনেটলি গিভার, ডেফিনেটলি গিভার, একটু বলতে ভুল হয়েছে আমার। তুমি মানে তোমার যদি কিনে নিয়ে যায় মানে তাহলে সেল হয়, ঠিক আছে, ক্রেডিট সেল। এবার তুমি ভাবো, তুমি কারো কাছ থেকে কিনে এনেছো, ঠিক আছে, তুমি কারো কাছ থেকে বাকিটা কিনে এনেছো, তা তোমাকেও লিখে রাখতে হবে যে আমার অমুক ব্যক্তিকে টাকা বাকি আছে, দিতে যেতে হবে, ঠিক আছে, টাকা বাকি আছে, পরে
ফেরত দিতে যেতে হবে। আমি আগের যে গল্পটা শোনালাম ওটা হচ্ছে ক্রেডিট সেলের, এটা ক্রেডিট পারচেজের। যে আমি যেমন লোকে আমার কাছ থেকে যদি কিনে নিয়ে যায় তাহলে আমি যেমন লিখে রাখবো, তাহলে ভাবো আমিও যদি লোকের কাছ থেকে কিনে আনি, ক্রেডিটে পারচেস করে আনি, তাহলে সেই ব্যক্তিটা গিভার, এবং গিভার হলে আমিও তো লিখে রাখবো যে আমি ওই যে আমাকে দিয়েছে বাকিতে তাকে পরে টাকা ফেরত দেবো। তো তাকে টাকা ফেরত দেবো পরে। তো ভাবো একটা জিনিস, পারচেস তো হয়েছে ঠিক কথা, পারচেস অ্যাকাউন্ট ডেবিট হবে, কিন্তু আমি যেটা পারচেস করে এনেছি, ধরে নাও আমার মোবাইলের দোকান, আমি 500টা মোবাইল একটা আব্দুল নামক ব্যক্তির কাছ থেকে পারচেস করে এনেছি বাকিতে, তাহলে আমাকে টাকা পরে ফেরত দেওয়ার জন্য মনে রাখতে হবে না যে অমুক ব্যক্তির কাছ থেকে এত টাকা বাকি আছে, সেটা নাহলে পরে এসে তোমায় মারবে, তাই নয় কি? তাহলে আব্দুল আমার কাছে কি ওই 500টা মোবাইলের গিভার, আর পার্সোনাল অ্যাকাউন্টে গিভার হলে কি হয়, ক্রেডিট হয়, ঠিক আছে? সেটা নাম মনে রাখার জন্য আমি ব্যাংক বা ক্যাশ যেহেতু নেই, বাকিতে হয়েছে, তাহলে সে কে, আমার গিভার, মানে আমার প্রোডাক্ট যেটা আমি পারচেস করেছি, আমার যে গুডস পারচেস করেছি যার কাছ থেকে, সেটা বাকিতে নাম মনে রাখবো, সে আমার কি হবে অ্যাকচুয়ালি, ক্রেডিটার। যার কাছ থেকে বাকিতে কিনে আনি সে কি হয়, ক্রেডিটার, ঠিক আছে? এটা মনে রাখবে, যদি আমি কারোর কাছ থেকে বাকিতে জিনিস কিনে আনি পরে টাকা ফেরত দিতে হয় আমায় তাকে, সে হয় আমার ক্রেডিটার। কিন্তু যদি আমার কাছ থেকে কেউ বাকিতে জিনিস কিনে নিয়ে যায়, মানে আমার কাছ থেকে ক্রেডিটে সেল করে বা আমি তাকে ক্রেডিটে সেল করি, পরে আমায় টাকা ফেরত দেবে, ঠিক আছে, সে হয় আমার ডেটার। যদি আমায় কেউ টাকা ফেরত দেয় পরে বাকিতে নিয়ে গিয়ে জিনিস, তাহলে সে হয় ডেটার। আমি যদি কারোর কাছ থেকে বাকিতে কোনো জিনিস কিনে আনি, সে হয় আমার ক্রেডিটার। তাহলে এখানে আমার আব্দুল কে হবে, ক্রেডিটার। আর একটা কথা মনে রাখবে, ক্রেডিটার শুনতে ক্রেডিট ক্রেডিট না, ওই জন্য ক্রেডিট, এটা একটা ছোট ট্রিক বলছি, ঠিক আছে, এরকম লজিক না, ছোট ট্রিক, যে ক্রেডিট ক্রেডিট শুনতে ক্রেডিটই হয়, ডেটারও ওরকম, ডেটাতে ডেবিট ডেবিট শুনতে ডেবিটই হয়। তো এটা একটা ট্রিক বললাম জাস্ট। তো এখানে কি হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু আব্দুল, কারণ পারচেস নমিনাল অ্যাকাউন্টে ডেবিট, তাই এটা ডেবিট হয়েছে, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স, তাই ডেবিট হয়েছে, এবং আব্দুল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে গিভার, বাকিতে আমায় জিনিস দিয়েছে, তাই ক্রেডিট হয়েছে, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে দেখা যাক। পারচেস গুডস ফ্রম আবির ফর রুপিস 50,000 বাট 20,000 রুপিস পেড ইন ক্যাশ রিমেন অ্যাজ ডিউ। তো এটা দুটো ভাবে করা যায় জার্নালটা। প্রথমে কম্বাইন্ড জার্নাল দেখাই, তারপর স্প্লিট জার্নাল দেখাচ্ছি, যে এরকম কোনো কমপ্লিকেটেড জার্নাল হলে আমরা ভেঙে ভেঙেও করতে পারি, আবার জোড়াও করতে পারি। দেখো আমি পারচেস করেছি কত টাকার জিনিস, 50,000, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্স, তাই ডেবিট 50,000, গল্প শেষ। এবার দেখো আমি 20,000 দিয়ে দিয়েছি, কিসে দিয়েছি, ক্যাশে দিয়েছি, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট হচ্ছে 20,000, দেখো টু ক্রেডিট, টু ক্যাশ ক্রেডিট হয়েছে কত, 20,000, খুব ভালো কথা। এবার আবিরকে এখনো কি পুরো টাকা দিয়ে দিয়েছি, না, আবিরের কাছে এখনো টাকা ডিউ আছে, তাহলে আমার মনে রাখতে হবে তো ওর নাম, যে ও আমায় বাকিতে দিয়েছে, তাহলে আমার পরে টাকা ফেরত দিতে হবে, তাহলে যত টাকা বাকি আছে তাহলে সেই টাকাটার জন্য ক্রেডিটার হয়ে গেল। আর আমি একটু আগে কি বললাম, ক্রেডিটার যদি হয় তাহলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে দেখো কি বলছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পুরো ফুল অ্যামাউন্ট 50,000, কিন্তু ক্যাশে কত দিয়েছি, 20,000, তাহলে টু ক্যাশ 20,000, আর টু আবির পার্সোনাল অ্যাকাউন্টে গিভার 30,000, মনে রাখতে হবে নাম তাই। এবার স্প্লিট জার্নালটা একটু দেখি। দেখো প্রথমে 20,000 দিয়েছে, সেখানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 20,000 20,000, ঠিক আছে, এবং বাকিটা তো ডিউ ছিল, দেখো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু আবির 30,000 30,000, এইভাবে স্প্লিট করেও জার্নালটা করতে পারো তোমরা। কি এবার দেখো কিন্তু আমরা কিভাবে এই স্প্লিট জার্নাল থেকে কম্বাইন করি, দেখো পারচেস দুটো জায়গাতে ডেবিট, তাহলে এই যে 20,000 আর এই যে 30,000 দুটোকে প্লাস করে দিই, ঠিক আছে, যেহেতু দুটো সেম মানে ক্যাটাগরির, সেই জন্য কী করলাম, আমরা প্লাস করে দিলাম। কিন্তু দেখো ক্যাশ আর ডিফারেন্ট ক্যাটাগরি, আবির ডিফারেন্ট ক্যাটাগরি, এটা দুটো ক্রেডিট হচ্ছে তো, ক্রেডিটে রেখে দিই। তাহলে দেখো যদি আমি দুটো পারচেসকে প্লাস করে দিই, এই 20,000 আর এই 30,000 প্লাস করলে কত হয়েছে, 50,000, আর বাকিটা দুটো ক্রেডিট ক্রেডিট, ঠিক আছে, দেখো ওপরেও তাই হয়েছে, দেখো দুটো যোগ হয়ে দেখো 50,000, এবং ক্যাশে ক্রেডিটে 20,000 আর আবির ক্রেডিটে 30,000। ন্যারেশনটা সেমই হয়, তুমি যেটাই করো ন্যারেশন সেমই হবে, গুড পারচেস ফ্রম আবির অ্যান্ড সাম অ্যামাউন্ট পেড রুপিস 10,000, ঠিক আছে, 20,000। এবার সেলে ঢুকছি, চলো। সোল্ড গুড বাই ক্যাশ, দেখো এতক্ষণ পারচেস করছিলাম, পারচেস কি হচ্ছিল, পারচেস করছি খুব ভালো কথা, কিন্তু পারচেসটা কি ছিল, আমার খরচা। এবার আমার ইনকামের সময় এসেছে, এতক্ষণ কেনাকাটি হয়ে গেছে, এবার আমাদের ইনকামের সময় এসে গেছে। তাহলে সেল যদি আমার ইনকাম হয়, তাহলে নমিনাল অ্যাকাউন্টে আমি এক্সপেন্স হলে ডেবিট বলেছিলাম, ইনকাম হলে কি হয়, ইনকাম হলে গোল্ডেন রুল অনুযায়ী ক্রেডিট হয়, ঠিক আছে, গোল্ডেন রুল অনুযায়ী কি হয়, ক্রেডিট হয়। তাহলে একটা জিনিস ভেবে দেখো, যদি আমার সেলটা ক্রেডিট হয়, তাহলে বিক্রি করে আমি কি পাবো, হয় টাকা পাবো নয় চেক পাবো, স্বাভাবিক ব্যাপার। তাহলে আমার একটা জিনিস কথা হচ্ছে যে আমি বিক্রি করলাম, আমি ধরো
এখন শীতকাল এসে গেছে, শীতকালে ফুলকপি বাঁধাকপি বিক্রি করতে বসেছি। তাহলে আমার বিক্রি করলে নিশ্চয়ই চেকে কেউ সাধারণত দেয় না, ক্যাশেই দেয়। তো আমার ক্যাশে দিয়েছে কত, 40,000 টাকার আমি বাঁধাকপি বিক্রি করেছি। বাজারে 40,000 টাকা কোনো ব্যাপার না, না বড় বাজারে বসলে ইজিলি পাওয়া যায়। এবং সেখানে তো আর কেউ ওই ফোনপে খুব কম করে, তো আমি ধরে নাও ক্যাশে করেছি। আর এখানে মেনশনও করে দিয়েছে, মেনশন না করলে অবভিয়াসলি 5,000 টাকা বেশি হলে ব্যাংক বসাতাম, কিন্তু এখানে মেনশন করে দিয়েছে কি ক্যাশে 40,000 টাকা আমি সেল করেছি। তাহলে ক্যাশ কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে কামস ইন, রিয়েল অ্যাকাউন্ট কামস ইন হলে কি হচ্ছে 40,000 ডেবিট হচ্ছে। আর সেল কি নমিনাল অ্যাকাউন্টে ইনকাম, তাই ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, তাহলে জার্নাল কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল। ঠিক আছে, চলো নেক্সট, সোল্ড গুডস বাই চেক। তাহলে এখানে আগেরটা ক্যাশ ছিল, এটা একটা চেক। তাহলে চেক মানে কি, ব্যাংকে টাকা ঢুকবে। অবভিয়াসলি চেক মানে আমি কি বলেছিলাম সবসময় কি হবে, ব্যাংক হবে। তো ব্যাংক যদি হয় তাহলে একটা জিনিস ভেবে দেখো, যে ব্যাংকে টাকাটা ঢুকছে, ব্যাংক যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে টাকাটা রিসিভ করছে, তাই রিসিভার হিসেবে ডেবিট হবে। আর যদি তুমি রিয়েল অ্যাকাউন্ট হিসেবে ভাবো তাহলে হচ্ছে টাকাটা ব্যাংকে আসছে, কামসিন হচ্ছে, তাই কি হবে সেটা কামসিন, মানে রিয়েল অ্যাকাউন্টে কামসিন হলে ডেবিট হয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর সেল তো নমিনাল অ্যাকাউন্টে ইনকাম, কারণ বিক্রি করলে আমার ইনকামই হয়, তাহলে সেই জন্য ক্রেডিট হবে। ঠিক আছে, চলো লাস্ট, আজকের জন্য লাস্ট জার্নাল। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি একটু লাইক করে দিও, এটায় আমার ভিডিও বানানোর মনোবল অবভিয়াসলি বাড়ে। এবং তোমাদের যদি একটুও নতুন কিছু শেখাতে পারি, নতুন কিছু লজিক শেখাতে পারি, ডেফিনেটলি আমায় জানিও যে নতুন কিছু শিখলে, আলাদা কিছু শিখলে। ওকে, লাস্ট, আমরা এতক্ষণ দেখছিলাম যে বাকিতে পারচেস করছি, তার মানে আমি তাকে একটু আগে যে গল্পটা শোনাচ্ছিলাম যে কেউ ডিম পাউরুটি ফাউরুটি কিনে নিয়ে গেছে, বাকিতে তার নাম লিখে রাখতে হবে। তাহলে এখানে ভাবো শান্তনু আমার কাছ থেকে 50,000 টাকার জিনিস বাকিতে নিয়ে চলে গেছে, তাহলে যে বাকিতে নিয়ে গেছে তার নাম মনে রাখবো না? 50,000 টাকার বাকি আছে, অবভিয়াসলি নাম মনে রাখবো। কিন্তু এবার মনে রাখবে যে বাকিটা কিনে আনলে সে আমার গিভার ছিল, আমি কি বলেছিলাম তার নাম ক্রেডিটার। ঠিক আছে, যদি বাকিতে কেউ বাকিতে কারোর কাছ থেকে আমি যদি কিনে আনি কিছু, সে আমার কি হয়েছিল, ক্রেডিটার হয়েছিল। ঠিক আছে, কারণ আমার মানে আমি তার কাছে দায়বদ্ধ, পরে টাকা পে করতে হবে, সে আমার কি ক্রেডিটার। আর ক্রেডিটার কি বলেছিলাম আমি, ক্রেডিট হবে। ঠিক আছে, কিন্তু ভাবো এ তো আমার কাছ থেকে নিয়ে গেছে জিনিস, আমাকে পরে টাকা ফেরত দেবে, এবং আমার কাছ থেকে জিনিসটা নিয়ে যাচ্ছে, মানে সে আমার গুডস বা আমার প্রোডাক্টের রিসিভার। আমি তাকে বিক্রি করছি মানে কি, ধরো আমি শান্তনুকে একটা 50,000 টাকার কি বলবো গাড়ি বিক্রি করলাম, তাহলে আমার যে গাড়িটা ছিল 50,000 টাকা, সেটার রিসিভার কে, শান্তনু। তাহলে শান্তনু পার্সোনাল অ্যাকাউন্টে বিক্রির সময় কি হচ্ছে, রিসিভার হচ্ছে। শান্তনু কি হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে রিসিভার হচ্ছে আমার গুডসের। টাকা দেয়নি, পরে দেবে সে ঠিক কথা, কিন্তু রিসিভার হচ্ছে। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার হলে কি হয়, সবসময় কি বলেছি গোল্ডেন রুল অনুযায়ী রিসিভার ডেবিট হবে। আর আমার সেল অবভিয়াসলি নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী কি হবে, ইনকাম সেল, তাই ক্রেডিট হবে। ঠিক আছে, আজকে প্রত্যেকটা জার্নাল আমি গোল্ডেন রুলকে বেস করে, গোল্ডেন রুলকে মেনে আমি করানোর চেষ্টা করেছি। পরে কিন্তু পরের ভিডিওগুলোতে আমি চেষ্টা করব ডাইরেক্ট অ্যাপ্রোচ করার। ঠিক আছে, গোল্ডেন রুলটা আমি একবারই বলবো, ডাইরেক্টলি করব। যারা প্রথমবারের জন্য জার্নাল করছো, বা জার্নাল বুঝতে সমস্যা হয়, জার্নাল মাথায় ঢোকে না, জার্নাল কিভাবে হয় আমি জানি না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, প্রথম ভিডিওটা আমি প্রত্যেকটা খুঁটিনাটি বিচার করে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ডিটেলসে আলোচনা করানোর চেষ্টা করেছি। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, যদি মনে হয় স্যার একটু অন্য অ্যাপ্রোচ নিয়ে আসুন, যদি মনে হয় স্যার আর একটু নতুনভাবে কিছু শেখান, আরেকটু ইজি করে কিছু শেখান, আমি চেষ্টা করবো আরও ইজি করে শেখানোর। আমি আজকে পুরো বেস ক্লিয়ার করে বক্তব্যটা রাখার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি একটু লাইক করে দিও। আর যদি মনে হয় অন্য বন্ধুদের খুব প্রয়োজন, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এখান থেকে কিছু শিখতে পারে। সামনে পরীক্ষা এসে গেছে, সামনে পরীক্ষা এসে গেছে, তো পরীক্ষায় যাতে আরও ভালো ইমপ্রুভ করতে পারো, কারণ ইলেভেনের পরীক্ষা বা বিকমের পরীক্ষায় জার্নাল তো আসেই। ঠিক আছে, জার্নালগুলো আরও ভালো করে শিখবো আমরা, পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসছি আমি। ঠিক আছে, প্রতিদিন এখন ইলেভেনের একটা ভিডিও আর টুয়েলভের ক্লাসের একটা টপিক রেগুলারলি আপডেটেড হবে। সবাই সঙ্গে থেকো, আমি আরও নতুন নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করব, নতুন নতুন জার্নালগুলোকে বা অন্যান্য অঙ্কগুলোকে, অন্যান্য থিওরিগুলোকে, এমসিকিউ সব কিছু আসবে। ঠিক আছে, তো তোমরা মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর যদি তোমাদের কিছু দরকার পড়ে, লাইক তোমাদের কোনো রকম সাজেশনস, তোমাদের কোনো রকম টপিক তোমরা ক্লিয়ার করতে পারছো না, আমার নাম্বার তো অন্যান্য ভিডিওতে দেওয়াই আছে, আমার টেলিগ্রাম লিংক দেওয়া আছে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যে কোনো টাইমে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, সবাইকে অনেক অনেক উইশেস পরীক্ষার জন্য।
ভালো করে পড়ো, তোমাদের পাশে কিষাণ স্যার আছে, ঠিক আছে? বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস অ্যান্ড মন দিয়ে জার্নাল করতে হবে, মন দিয়ে অ্যাকাউন্টেন্সি করতে হবে, কমার্সকে এগোতে হবে তো নাকি? বেস্ট অফ লাক, বেস্ট উইসেস, থ্যাংক ইউ।